তুমি একেবারে শুরু করেছিলে মোটিভেশনাল স্পিকার, স্পিকার তো না, মোটিভেশনাল লাইফ। একদম মোটিভেশনাল লাইফ। দেখো, আমি একটা জিনিস মনে করতে পারি, সারা বাংলা হয়তো মনে করবে যখন খাটের তলা থেকে 50 কোটি এবং বিভিন্ন জায়গায় হানা দিয়ে কারি কারি শোনা, তখন আমরা একটা জিনিস বুঝেছিলাম, বাঙালির ডোপামিন হরমোন কিভাবে হ্রাস করত। প্রত্যেকে একটা হ্যাপি হরমোন, তো প্রত্যেকে দেখি যদি ওই টাকাটা আমার হতো, মানে আমি বলছি দ্যাটস আ সাইকোলজি। গতকালকে সেই অধ্যায়টা ফিরে এসেছে, 28 কোটি টাকা আর তার সাথে 21 কোটি টাকা সোনা। মানে ইউ আন্ডারস্ট্যান্ড যে টোটাল হ্যাপিনেস বাংলাকে দেওয়ার জন্য এরা কত কসরত করছে। পাথর থেকে টাকা, তার নিচে কয়লা, কোথায় গভীর ষড়যন্ত্র, কোথাও বালি, কোথাও কোথাও গরু পাচার। মানে আমি বলতে চাইছি, এই ডোপামিনটাকে বাংলার মাটিতে প্রতিষ্ঠা করবার জন্য তৃণমূল কংগ্রেস যথেষ্ট ছিল। এখন প্রশ্নটা হচ্ছে, গতকালকে যাকে ধরা হলো, এটা একা নয়, আর এই র্যাকেটটা কখনো একার হতে পারে না। ইটস আ হিউজ প্রজেক্ট। এই প্রজেক্টে কারা কারা যুক্ত ছিল আমার নতুনভাবে বলার দরকার নেই। বীরভূমে আমরা জানি দুটো গোষ্ঠী কাজ করে, এখানে বলবার কিছু নেই, রাজনীতি করি, একদিকে কাজল আর একদিকে অনুব্রত। এখন প্রশ্নটা হচ্ছে যে এই হিউজ র্যাকেটটা পুলিশের ওপর কি প্রভাব বিস্তার করতে পারে। অনুব্রতর কিছু শব্দবন্ধগুলোতে প্রমাণ করে দেয় পুলিশকে কি বলতে পারেন, সুতরাং পুলিশ কি করতে পারে। আজকে যিনি অভিযোগ করেছেন ক্যামেরার সামনে, তিনি বলছেন এই যে টুলুর, যে এর আগে আমরা দেখিয়েছিলাম, পিসিআর কে একবার দেখাতে বলবো, টপ শট, তার যে সাম্রাজ্য, মানে যেখানে বালি আর পাথরটা মজুত করতেন এই টুলুবাবু, সেখানে মাঝে মধ্যে পিকনিক হতো, বড় বড় পুলিশ অফিসাররা ওখানে পিকনিকে যেতেন। প্রতি 15 দিনে একটা করে পিকনিক হতো। ইনফ্যাক্ট আমি তোমাকে কেন বলি, এই হোল সেটআপটাকে তুমি যদি সামনে রাখো, তাহলে আমি বলবো যে বাংলার ক্ষেত্রে যে ডোপামাইন হরমোন রাশ, তাকে হ্যাপি ইন্ডেক্সকে এমন একটা জায়গায় পৌঁছে দিচ্ছেন যে বাংলার মূল চরিত্রটাই বদল হয়ে যাচ্ছে। আমি কেন বলি, এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে তোমাকে দেখতে হবে আবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটি চিত্র পরিষ্কার। সেটা আবার কোথাও খারাপ তৃণমূল, কোথাও ভালো তৃণমূলের একটা সিগনিফিকেন্স তো কিন্তু এরই মধ্যে রয়ে গেছে। বেশ, আমার দেখতে হবে কিভাবে তদন্ত অগ্রগতি পায়। প্রীতম, না, একেবারে পরিষ্কারভাবে একটা জিনিস বুঝতে হবে, এই দেউচার ক্ষেত্রে যেটা ঘটেছে, এবং আমি এক্স্যাক্টলি এই ক্ষেত্রে যেটা ঘটেছে ব্রডার বেসে নয়, মাত্র 6টা আউট অফ 150। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে প্রোডাকশনস গুলো তোমাকে যে কথাগুলো বলছিল, স্পেশালি আসানসোল, রানীগঞ্জ বেল্ট থেকে আরম্ভ করে যেসব জায়গায় কয়লা উত্তোলন হয়েছে, একটা ব্যাপক র্যাকেট, এবং সেই র্যাকেটে এই অনুপ মাঝি জাতীয় অনেকেই এর সাথে যুক্ত আমরা জানি, এবং তাদের অ্যারেস্ট করা হয়েছিল, তাদের ছেড়ে দেওয়া হয়েছে, ইনফ্যাক্ট তারা বেলে আছেন। কিন্তু যে পরিমাণ রাজস্ব ঘাটতি, আমাদের দেখতে হবে পয়েন্ট অফ ভিউতে কিভাবে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে, সাথে সাথে কেন্দ্রীয় সরকার। এবং যেহেতু কয়লা কেন্দ্রীয় দপ্তর, সেক্ষেত্রে কেন্দ্রীয় এবং রাজ্য দুটো ক্ষেত্রেই ক্ষতিগ্রস্তর পরিমাণ তুমি দেখো। ডেফিসিট যেটা, অর্থাৎ রেভিনিউ ডেফিসিট, আমরা রাজস্ব ঘাটতির কথা বলি, রাজস্ব ঘাটতির ক্ষেত্রে এই কয়লার ভূমিকাটা 2.3%, যেটা আমি ক্যালকুলেশন করে দেখলাম, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট এসে দাঁড়াচ্ছে যে ঘাটতিটা রাজ্যকে সহ্য করতে হয়েছে, ইনফ্যাক্ট তার পরিমাণ প্রায় 350 কোটি টাকা। এই 350 কোটি টাকার প্রপোর্শন, এটা কি শুধুমাত্র শুধু বাংলায় 350 কোটি টাকার প্রপোর্শনের যে কয়লা শেষ, অর্থাৎ কেন্দ্রীয়ভাবে যেটা পাওয়ার কথা, অর্থাৎ আমি শুধু খাদান কয়লা এটাকে টোটালিং করে বলছি যে হোল সিস্টেমটা কিভাবে চলেছিল, সেক্ষেত্রে কেন্দ্রীয় ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি 500 কোটি টাকার মতো ঘাটতি। মানে আমি দুটোকে মিললে তোমার আলটিমেটলি প্রায় 750-800 কোটি টাকার ঘাটতি, যেটা রাজস্ব ঘাটতি।